স্পোর্টিং ডিরেক্টর মিসকনসেপশন, এটা আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করব। আজকে একটু আগে ইস্টবেঙ্গল আরএফডিএলে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্টের কাছে, খুবই বাজেভাবে খেললো এবং সেই ম্যাচের শেষে যথারীতি ইস্টবেঙ্গল ফ্যানরা ভিনোকে খুব গালমন্দ শুরু করেছে। তো আমি সেই নিয়ে আলোচনা করব না, কেন এই বিষয় নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি। তো আজকে সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর দেখছি অনেকেই আমার চ্যাট ফোরামে জিজ্ঞেস করছে যে এই সিটিউকে যে এখন আক্রমণ করা হচ্ছে, তাকে যে একটা বলির পাঠা করার একটা প্রচেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে আমার মতামত কী অনেকেই জিজ্ঞেস করেছে। তো তাদের সবাইকে আমি বলেছি যে এই এক শব্দে এর কোনো উত্তর হতে পারে না, মানে হ্যাঁ কি না এটা কোনো উত্তর হতে পারে না, এবং এর একটা ব্যাখ্যা দরকার। এবং সবার আগে এটা বোঝা দরকার যে এই যে বিভিন্ন গালভরা পদগুলো রয়েছে, স্পোর্টিং ডিরেক্টর, ফুটবল ডিরেক্টর, সিটিও, সিইও, এইগুলো সম্পর্কে কিন্তু একটা সামগ্রিক একটা ভুল ধারণা আছে সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যানের। অল্প বয়সী থেকে মধ্যবয়সী যারা অভিজ্ঞ, প্রত্যেকের একটা ভুল ধারণা আছে, অন্তত সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যানদের রয়েছে প্রায় 99% ভুল ধারণা আছে। তো আগে এই গোটা ব্যাপারটা একটু বোঝা দরকার আছে। এই স্পোর্টিং ডিরেক্টর বা ফুটবল ডিরেক্টর এইটা এলো থেকে, মানে স্পোর্টিং ডিরেক্টর কিন্তু এমন নয় যে অনেক আগে ছিল, মানে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে স্পোর্টিং ডিরেক্টর ছিল, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এই স্পোর্টিং ডিরেক্টর পদটা কেন এসছে, এটা আগে আপনাকে বুঝতে হবে। আমি আপনাদের মানে স্পুন ফিডিংয়ে বিশ্বাসী নই। আমি যেটা চেষ্টা করবো হচ্ছে বিষয়টা বোঝানো, তারপর মানে আপনার প্রশ্নে আপনি নিজেই উত্তর খুঁজে পাবেন। তো দেখুন, এই যে স্পোর্টিং ডিরেক্টর, এই কথাগুলো এগুলো কোত্থেকে এলো? আপনারা যদি ফিফা লাইসেন্সিং ক্রাইটেরিয়াটা দেখেন, ক্লাব লাইসেন্সিং, সেখানে দেখবেন একটা অর্গানাইজেশন স্ট্রাকচারের একটা ব্যাপার বলা আছে যে এরকম একটা আপনাকে ক্লাব চালাতে গেলে, আজকের দিনে দাঁড়িয়ে একটা ক্লাব চালাতে গেলে যদি ক্লাব লাইসেন্সিং আপনি পাস করতে চান, তো আপনাকে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার ফলো করতে হবে। তাতে বিভিন্ন পদ রয়েছে, কিছু অপশনাল, কিছু ম্যান্ডেটারি পদ রয়েছে। তো এরকমই আজকের দিনে দাঁড়িয়ে একটা ধরুন একটা আধুনিক পদ, যেটা খুব একটা ম্যান্ডেটারিও নয়, সেটা হচ্ছে স্পোর্টিং ডিরেক্টর। এবার স্পোর্টিং ডিরেক্টরের কাজ কী? স্পোর্টিং ডিরেক্টরের সম্পর্কে আপনি যদি কাজটা নিজে গুগল করে নিজেও জানতে পারবেন। তো যখন গুগলটা করেননি তখন এখানেই বলে দেওয়া যাক। তো স্পোর্টিং ডিরেক্টর হচ্ছে দুটো অংশ আছে, একটা বা ফুটবল ডিরেক্টর, ফুটবলের ক্ষেত্রে ফুটবল ডিরেক্টরই বলে, একটা হচ্ছে ডিরেকশন, একটা হচ্ছে ফুটবল, মানে ফুটবল সংক্রান্ত আপনাকে একটা ওভারঅল একটা ডিরেকশন দেবে সেই ব্যক্তি। এখন কেন ফুটবল ডিরেক্টরের দরকার? ফুটবল ডিরেক্টরের এই জন্যই দরকার, এই যে কনটেক্সটটা বোঝা দরকার, যে ধরুন আমি একজন ব্যবসায়ী, আমার প্রচুর টাকা আছে, আমি ধরুন এই কিছু ওই জামা কাপড়ের ব্যবসা করি, এখন হঠাৎ আমার ইচ্ছা হচ্ছে একটা ফুটবলে টাকা ঢালবো, তা আমার তো ফুটবল নিয়ে কোনো ধ্যান ধারণা নেই। তো তখন আমি কী করবো, একটা ক্লাব একটা খুলবো, তার স্ট্রাকচারের জন্য আমি তখন এইসব গাইডলাইনগুলো ফলো করে একটা স্পোর্টিং ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করবো এবং তারপরে পুরো দায়ভার দিয়ে দেবো, কারণ আমি নিজে ফুটবল সংক্রান্ত কিছু জানি না। তো এই ধরনের পরিস্থিতিতে, যেখানে একটা ফুটবল ক্লাব নতুনভাবে শুরু হচ্ছে, সেখানে এরকম বিভিন্ন পদের দরকার আছে, এবং সেই পদের ব্যক্তি কেমন কাজ করছে সেটা অন্য বিষয়। সমস্ত জাজ যেমন জাজ ভালো হয় না, সমস্ত ডাক্তার যেমন ভালো ডাক্তার হয় না, তেমন সমস্ত ফুটবল ডিরেক্টরও ভালো ফুটবল ডিরেক্টর হয় না। এবার আপনি এই মডেলটা কিন্তু সরাসরি ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না, কারণ ইস্টবেঙ্গল ক্লাবের একটা আলাদা একটা গঠনতন্ত্র আছে, একটা আলাদা স্ট্রাকচার আছে, একটা আলাদা লেগেসি আছে। এখানে মানে টাকা যেমন দিচ্ছে, ধরুন কিছু পার্টি টাকা দিচ্ছে, ইমামি দিচ্ছে, বা আরও যারা যারা টাকা দিচ্ছে তারাও যেমন আছে, তেমন অন্যান্য স্টেক হোল্ডার্সও আছে, মানে যারা ধরুন ইলেকশনের মাধ্যমে ক্লাবের যে স্ট্রাকচারটায় রয়েছে, ক্লাবের যে পলিটিক্যাল স্ট্রাকচারটাতে রয়েছে, তারাও রয়েছে, মাল্টিপল স্টেক হোল্ডার্স আছে। তো এখানে মানে ডিরেকশানটা কে দেবে? আপনি এরকম একটা সিস্টেমে আপনি যদি ওই মানে ওই প্রথম যে এক্সাম্পলটা দিলাম, যেখানে একজন ব্যবসায়ী রয়েছে যার অনেক টাকা আছে আর কিচ্ছু নেই, কোনো লেগেসি নেই, কিচ্ছু নেই, সেখানে সে রয়েছে আর একজন ফুটবল ডিরেক্টর রয়েছে, দুটো ব্যক্তি রয়েছে। কিন্তু এখানে কিন্তু আপনার টাকা দিচ্ছে, ধরুন এখানে এক ব্যক্তিও দিচ্ছে না, একাধিক ব্যক্তি টাকা দিচ্ছে বা একাধিক কোম্পানি টাকা দিচ্ছে। আপনার রয়েছে যে লেগেসি, যেই ক্লাব স্ট্রাকচার, যে অফিসিয়ালস এরা রয়েছে, এবং তারপর আপনার স্পোর্টস ডিরেক্টর। তো সেক্ষেত্রে যে স্পোর্টস ডিরেক্টর হবে বা ফুটবল ডিরেক্টর, সে কিসের ভিত্তিতে ডিরেকশনটা দেবে? তো এই ক্ষেত্রে দেখুন, মোদ্দা কথা হচ্ছে আপনাকে যে কোনো কাজের
ঠিকঠাক করে নামাতে গেলে আপনার একটা দর্শন লাগবে বা ফিলোসফি লাগবে বা ভিশন, যেটা বলুন, ভিশন কথাটা ভালো লাগবে, ভিশন বলতে পারেন। তো আপনার একটা ওভারঅল একটা ফিলোসফি বা একটা ভিশন লাগবে, এবং সেই ভিশনটা যে কোনো কেউ দিতে পারে, এবং সেটা কিন্তু ওপর থেকে আসতে হবে। মানে এমন নয় যে নিচুর তলা কোনো কর্মী বলে আমার একটা ভিশন আছে। যেমন ধরুন তৃণমূল কংগ্রেসের একটা উদাহরণ দিচ্ছি, সেখানে যারা ওপরে রয়েছে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের থেকে একটা ভিশন আসতে হবে যদি সেটা ইমপ্লিমেন্ট করতে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল যারা ধরুন নিচুর লেভেলে রয়েছে, যারা ধরুন আইটিতে রয়েছে, তারা কোনো ভিশন দিলে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের উপকারে আসবে না। ওপর থেকে ভিশনটা আসতে হয় যে কোনো ক্ষেত্রে, বিজেপি, সিপিএম, বা আপনার যে কোনো আপনি যদি কোনো সংস্থায় চাকরি করেন, সেই চাকরির ভিশনটা উপর থেকে আসতে হবে। নিচের থেকে ভিশন আসে না, নিচের থেকে ডিসিপ্লিনও আসে না, নিচের থেকে ভিশনও আসে না। ওপর থেকে ভিশন আসতে হয়, ওপর থেকে আপনার ডিসিপ্লিনটাও আসতে হয়। তো এখানে আপনার ওপরে কারা রয়েছে, আপনার যে ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবের ওপরে রয়েছে তো হচ্ছে যারা নিত্যু বা যে লিডারশিপরা রয়েছে, যারা টাকা দিচ্ছে, ইমামি বা আরও যারা ধরুন ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা টাকা দিচ্ছে তারা রয়েছে, এর হচ্ছে ওপরে রয়েছে। তো ভিশনটা কিন্তু এদের থেকেই আসতে হবে। আপনি কাউকে একটা নিয়োগ করলেন, একটা স্পোর্টিং ডিরেক্টরকে, সে চলে এলো একটা সিভির ভিত্তিতে, সেইভাবে ভিশনটা আসবে না, আপনাকেই কিন্তু ভিশনটা নিতে হবে। এবং ভিশনকে খুব গণ্ডগোলের ব্যাপার না। দেখুন, যে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে প্রথমে ভাবতে হবে আমার মূল লক্ষ্যটা কী। মূল লক্ষ্যটা হচ্ছে খুব সহজ, আমার সিনিয়র টিম যেন সব কিছু জেতে, তাই তো? আমি ছেলে মেয়ে নির্বিশেষে বললাম, আমার ইস্টবেঙ্গলের সিনিয়র টিম যেন সমস্ত টুর্নামেন্ট জেতে। এবং এই বিষয়ে আমার মনে হয় না কারো কোনো দ্বিমত আছে। কিন্তু দ্বিতীয় আরেকটা থাকা দরকার, যে আমার ইউথ ডেভেলপমেন্ট থেকে যেন আমার স্থানীয় ছেলেরা উঠে আসে। এই ব্যাপারে এই বিষয়টা কিন্তু গণ্ডগোল আছে, এই মুহূর্তে গণ্ডগোল আছে। আপনার নিতুদের তরফ থেকে বলুন, ইমামির তরফ থেকে বলুন, যারা যারা এই দ্বিতীয় ভিশনটা দিচ্ছে, সেখানে একটা মূল গণ্ডগোলটা রয়েছে। এবং আপনার ভিশনে যদি গণ্ডগোল থাকে, সেই ভিশনের ভিত্তিতে আপনি যা যা করবেন প্রত্যেকটাই গণ্ডগোলের হবে। এবার প্রথম ভিশনটা ঠিক আছে, যে আমার সিনিয়র টিম যেন সমস্ত টুর্নামেন্ট জেতে। স্টেপ ওয়ান, একটা চেক মার্ক, গ্রিন টিক মার্ক, এখানে নিতু, ইমামি সবাই ঠিক। এবার সেই ভিশনের ভিত্তিতে আপনি যে কাজগুলো করবেন, সেই কাজগুলোতে এরা গণ্ডগোলটা করছে। এবং সেই কাজের মধ্যে ধরুন একাধিক যে কাজ রয়েছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে ধরুন কোনো সিটিও, সিইও বা স্পোর্টস ডিরেক্টর কাউকে নিয়োগ করলেন, কোচকে নিয়োগ করলেন, সেখানে এরা গণ্ডগোলটা করছে। এখানে আপনি নিচু লেভেলে একটা এই সিটিও যে বলছেন অময়, একে নিয়ে বেশি মাতামাতি করবে না। এ ওপরের লেভেলে নেই, এ মাঝামাঝি একটা কোথায় লটকা লটকি খাচ্ছে। অময়, তন্ময়, এখানে যে কোনো ব্যক্তি, রামশ্যাম, যদু, মধু, ডাজেন্ট ম্যাটার, আপনার ওপর থেকে কিন্তু পুরো ব্যাপারটা ঠিক করতে হবে। আপনার যদি এমন হতো ধরুন আপনার সব কিছু ঠিক ছিল, আপনার কোচ, আপনার বিদেশি চয়ন, প্রত্যেকটা ব্যাপার ঠিক ছিল, আপনার এই সিটিও গণ্ডগোল, তাহলে একটা সমস্যা ছিল। আপনার কিন্তু সমস্ত কিছুই গণ্ডগোলে রয়েছে শুরু থেকে, আপনার কোচ নিয়োগ থেকে শুরু করে। কোচ নিয়োগটা তো সিটিও করেনি। এই যে ধরুন আগে যে কোচটা ছিল কোয়াদ্রাত, এই কোচটাকে এখন ধরুন যারা যারা অমকে গালাগাল দিচ্ছে, ইউটিউবার থেকে শুরু করে ইনফ্লুয়েন্সিয়াল এসব ফ্যানরা রয়েছে, তারা যারা অমকে হুল্লাট গালাগাল দিচ্ছে, এরাই কিন্তু কোয়াদ্রাতকে নিয়ে নাচানাচি করেছিল। এরাই যারা যারা ধরুন সুন্দর সুন্দর একটা পোস্টার বানাচ্ছে, থাম্বনেল বানাচ্ছে, এরাই কিন্তু কোয়াদ্রাতের প্রশংসা করেছিল। কিন্তু আমি আমার চ্যাট ফোরামে, আমি এবং কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান যখন শিখায় রয়েছে, তার খ্যাতির শিখায় রয়েছে কোয়াদ্রাত, সুপার কাপ জেতার ঠিক পর মুহূর্তে বা সুপার কাপ জেতার মুহূর্তে, তখনই কিন্তু বলেছিলাম যে কোয়াদ্রাতকে রাখলে একটা বিশাল একটা গণ্ডগোল হবে ইস্টবেঙ্গল, একটা বিশাল ব্লান্ডার হবে। এবং কোয়াদ্রাতের নিয়োগের সময় থেকেই বলা হয়েছিল এই ব্যাপারটা, এবং সেটা কিন্তু অবশ্যই জারি রাখা হয়েছিল যখন কোয়াদ্রাত তার খ্যাতির চূড়ান্ত শিখরে বসেছিল। যারা আমার চ্যাট ফোরামে ফলো করছে গত 6.5 বছর ধরে, তারা সবাই জানে জিনিসটা। তার কি আপনি এই গণ্ডগোলটা, কোয়াদ্রাতকে নিয়োগটা কি আপনার অময় করেছিল? অময় তো করেনি, আপনার এই ইমামির লোকরা করেছিল, নিতুরা করেছিল। এবং আপনারা এখন দেখবেন যে আজকে একটা প্রতিবেদন দেখলাম, এটা প্রতিদিন, যেখানে ইমামির যে এমডি রয়েছে, একজন আগরাল ব্যক্তি, আর নিতু, এরা বলছে কোচকেই তো সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। কোচকে সমস্ত দায়িত্ব দিলে হবে না। আবারও তো বলছি, আপনাকে কিন্তু কোচকে ভিশনটা দিতে হবে, কোচকে একটা গাইডেন্স দিতে হবে, কোচের প্রত্যেকটা প্রশ্নকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। কোচ অবশ্যই লিড করবে, কিন্তু কোচের মাথায় তো কাউকে বসতে হবে। ধরুন একটা অর্গানাইজেশন, ঠিক আছে, যে কোনো অর্গানাইজেশন,
সেখানে ধরুন বিভিন্ন লেভেলের লোক রয়েছে, এবার সবার তো বাপের মাথায় বাপ রয়েছে এবং সবাইকে কিন্তু নিজের বাপের কাছে একটা ফিরিস্তি দিতে হয়, যে তার একটা কৈফিয়ত দিতে হয় যে আমি এই কাজটা করেছি। তো এখানে কিন্তু আপনার এই যে আগরওয়াল রয়েছে বা নিতু রয়েছে, এরা কিন্তু দায় সারতে পারে না। এবং আপনারা যারা বলছেন যে সিটিওকে দোষ দিচ্ছেন, আপনারা যদি দেখেন যবে থেকে আসিয়ান কাপটা শেষ হয়েছে তবে থেকে কিন্তু ইস্টবেঙ্গল খারাপ রেজাল্ট করছে। এবার আপনি বলতেন না আমরা তো টপ 2-3 এর মধ্যে থাকতাম আই লিগে, থাকতেন। তার কারণ হচ্ছে আপনার কম্পিটিটাররা খুব দুর্বল ছিল তখন। যদি তখন স্ট্রং কম্পিটিটার থাকতো তখন ইস্টবেঙ্গল লাস্ট হতো বা সেকেন্ড লাস্ট হতো, তখন ওই 3-4টেই মানে টপ টিম থাকতো, তো ইস্টবেঙ্গল ওই 2-3 এর মধ্যেই থাকতো। তাই তার কারণটা কি? কারণটা হচ্ছে নিতু কিন্তু মানে ক্লাবের জন্য যতটা মানে কঠোর পরিশ্রমী, লেবোরিয়াস, ডেডিকেটেড, ও কিন্তু ইন্টেলেক্টসটা খুব ওর কম। মানে একটা লিডার হওয়ার জন্য যে একটা ভিশন দরকার সেটা ভীষণই কম ওর। এবং তাহলে কি করতে হবে, যেটা করতে হবে আমি আমার আগের একাধিক অডিওতে বলেছি যে যারা লিডারশিপে রয়েছে তাদের ওই লিডারশিপ টিমের মধ্যে কিন্তু কিছু লোককে ঢোকাতে হবে যারা একটু ভিশনারি, যাদের মধ্যে ওই ভিশনটা আছে। এবং তারা যে কোনো সমাজের যে কোনো ক্ষেত্র থেকে আসতে পারে, তারা তৃণমূল কংগ্রেস থেকে আসতে পারে, তারা বিজেপি থেকে আসতে পারে, তারা সিপিএম পার্টি থেকে আসতে পারে, অ্যাজ লং অ্যাজ দে আর ডেডিকেটেড টুয়ার্ডস ইস্ট বেঙ্গল অ্যান্ড ফুটবল। আমার কিচ্ছু এসে যায় না সে কোন পলিটিক্যাল পার্টি থেকে আসুক, কিন্তু আমার কিছু ভিশনারি লিডার লাগবে যারা এই ভিশনটা ড্রাইভ করতে পারবে। কেননা নিতু বা ইমামি যারা এমডি আছে তাদের ওই ভিশনটা নেই। এবং আপনি যদি বলেন সুপার জায়েন্টে আমি তো বলেছি তাদের সাফল্যের কারণটা একদমই ভিন্ন কারণ, এবং তাদেরও ইন্টেলেক্টের যথেষ্ট খামতি আছে, এবং সেই ইন্টেলেক্টের খামতির জন্যই তারা মানে কিন্তু আইএসএলে ভালো করলেও কিন্তু মানে আন্তর্জাতিক মানে কি কিছু করতে পারছে না এবং করতে পারবেও না। এবং তাদেরও যে লিডারশিপ আছে তাদের ইন্টেলেক্টে খুব মানে খামতি রয়েছে, এবং তাদের উন্নতির কারণটা আমি আগের 2-3টে অডিওতে বলেছি যে কেন তারা এগিয়ে রয়েছে ভারতীয় ফুটবলের পরিপ্রেক্ষিতে। আন্তর্জাতিকে তারা কিন্তু কিছু করতে পারবে না। তো এই ব্যাপারটাই বলার ছিল যে অময়কে তাড়াবেন রাখবেন ডাজেন্ট ম্যাটার, অময় থাকলেও কিছু এসে যায় না, চলে গেলেও কিছু এসে যায় না। তেমনই আপনার যে কোচ অস্কার রয়েছে সে থাকলেও কিছু এসে যায় না, চলে গেলেও কিছু এসে যায় না। মানে এরা আপনার মানে সাফল্যের চাবিকাঠিও নয়, এরা আপনার ব্যর্থতার কারণও নয়। আপনার কারণটা হচ্ছে যে ওপর থেকে আপনার ভিশনটা ঠিকঠাক নেই, এবং ভিশনের ভিত্তিতে আপনার যেই মানে যেই আপনার যে ইমপ্লিমেন্টেশন যে স্ট্র্যাটেজি, আপনি তো ভিশন বানালেই হলো, একটা গাল ভরা ভিশন বানালেন, সে দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল দেখবেন ইলেকশন আগের গাল ভরা একটা ভিশন দেয়, তারপর কিচ্ছু হয় না। এবং সেটা হয় দেখবেন একটা উন্নত দেশ হয়, এবং যেটা অনুন্নত দেশে কিছুই হয় না। তো এই ভিশনের ভিত্তিতে যে একটা ঠিকঠাক করে একটা এক্সিকিউশন মডেল থাকবে সেইটাই নেই। তো এই ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গলকে শুধরোতে হবে। ওই মানে একে ওকে গালাগাল দিয়ে কিছু হবে না। ইস্টবেঙ্গল কবে থেকে লটালটি খাচ্ছে সিনিয়র লেভেলে, এবং সেই জন্য দেখবেন আমি কিন্তু এখন খুব বেশি এই নিয়ে রাগারাগি করছি না। তারপর আমার যেই বক্তব্যগুলো বলার ছিল সেগুলো আমি অনেক আগেই বলেছি, 1-2 বছর আগেই বলেছি। এখন নতুন করে কী বলবো? এখন আপনারা যারা গালবন্ধ করছেন, একে ওকে বলছেন, কোচকে গালাগাল দিচ্ছেন, আমরা এই কথা 2 বছর আগেই বলে দিয়েছি। তো এখন আবার নতুন করে এগুলো আবার রিপিট করার কোনো কারণ দেখছি না। তো সকলে ভালো থাকবেন।